বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। টুপি ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যাবে? অন্য সময় দেখা না গেলেও নির্বাচনী প্রচারণায় ধর্মীয় পোশাক পরার প্রবণতা কেন? বড় রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে প্রচারণায় সোশ্যাল মিডিয়াকে কিভাবে ব্যবহার করছে, এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইদ ফেরদৌস, তার কথা তো শুনবই, একই সাথে আপনারা মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। নির্বাচন ঘনিয়ে এলেই পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মাথায় টুপি আর নারীদের ক্ষেত্রে ঘোমটা বাংলাদেশে খুব সাধারণ একটি দৃশ্য। যদিও অন্য সময় একই রকম চিত্র সাধারণত দেখা যায় না, কিন্তু প্রার্থীরা কেন এটা করেন? আদৌ কি তাতে বেশি ভোট পান প্রার্থীরা? তাহা তাসনিমের প্রতিবেদন। উদারপন্থী থেকে বামপন্থী নির্বাচনী জনসংযোগে প্রায় সব ধরনের প্রার্থীর পোশাকে পরিবর্তন চোখে পড়ার মতো। টুপি, পাঞ্জাবি, ঘোমটা হয়ে উঠেছে তাদের প্রচারণার পোশাক। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচনের আগ দিয়ে এ ধরনের পোশাক পরার প্রবণতা বেশ পুরনো। তবে বিষয়টিকে ভোটাররা কিভাবে দেখছেন? এটা তো হিপোক্রেসি হয়ে গেল না? লেবাস ধারণ করে ভালো ইলেকশন করতে পারে, আমার কোনো প্রবলেম নাই। বাট যদি লেবাস ধারণ করে দুর্নীতির সায় দেয়, তাহলে আই গেস আই হ্যাভ এ প্রবলেম। কিছু ফটকাবাজ টাইপের প্রার্থী আছে যারা মানুষের ধোঁকা দেওয়ার এর চাইতে সহজ মাধ্যম আর তাদের কাছে নাই। সবার তো একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি থাকে, সেখান থেকে যদি কেউ ওই স্ট্র্যাটেজিটা ফলো করে সেটা বেটার। বাট যে লেবাসটা দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করা, এটা তো আসলে কখনোই কাম্য নয়। আমি যদি সচেতন হই সেটা তো আমি ব্যক্তিগত ভোট দিব, বাট মেজরিটি মানে গ্রামের দিকে দেখা যায় তারা তো তাদের মাইন্ডে রিলিজিয়াস মাইন্ডের যে তাকেই ভোট দিবে। এটা আসলে লোক লেখানোর জন্য, আর নির্বাচন চলে গেলে তারা ঠিকই আগের লেবাসে চলে যায়। অন্যদিকে ধর্মভিত্তিক দলের নেতাদের অনেক আগে থেকেই ধর্মীয় পোশাক পরতে দেখা গেলেও নির্বাচনী জনসংযোগের সময় তারা ধর্মকে আরও বেশি ব্যবহার করছেন, উঠছে এমন অভিযোগও। আপাতভাবে বেশিরভাগ ভোটারদের চোখে বিষয়টিকে প্রতারণা মনে হলেও প্রার্থীরা কেন ধর্মীয় পোশাকের দিকে ঝোঁকেন? এটা হলো তাদের একটা ক্লিন ইমেজ দেওয়া। কারণ বেশ অনেকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, দখলের অভিযোগ আছে, খুব ভালো ইমেজ অনেকের নাই। এছাড়া ঋণ খেলাপি, দুর্নীতি, এগুলো তো কম বেশি আছেই। সুতরাং সেখানে যদি ধর্মীয় যে শব্দটা আমরা খুব পরিচিত, লেবাস, আমি যদি পোশাক বলি, সেটা পরিধান করে ভোটারদের মন জয় করা যায় এবং একটা পরিচ্ছন্ন ভাবমূর্তি তৈরি করা যায়, খারাপ কি? এই যে আপনি নির্বাচনের কারণে টুপি পরছেন, এতদিন আপনার মাথায় টুপি ছিল। সম্প্রতি জনসংযোগের সময় পরিবর্তিত পোশাক নিয়ে প্রশ্নের মুখে পড়েন ঢাকার এমপি পদপ্রার্থী ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বা কেন জনসংযোগে এই পোশাককে প্রয়োজনীয় মনে করলেন? নির্বাচনী মৌসুম আসলে এটা থাকে, কারণ সমাজের যারা উপরস্থ এবং সমাজের যারা একটা পর্যায়ে, যে মসজিদ কমিটির সভাপতি থাকে, সেক্রেটারি থাকে, বাজার কমিটির সভাপতি সেক্রেটারি থাকে, তারা দেখা গেছে 40-50 বছরের অধিক চলে যায়। ফলে তো তারা ওই সময় একটু ধর্মচর্চাটা করে, পাঞ্জাবি পরে, টুপি পরে। তো তাদের সাথে যখন কমিউনিকেশন হয়, তখন ওই ধরনের একটা কালচারাল জায়গা চলে আসে। এবং আমাদের একটা নির্বাচনী সংস্কৃতির মধ্যে, যেহেতু এখানে 90% মুসলমানের দেশ এবং ভোটার রেশিওটা মুসলমানদের মধ্যেই বেশি, তখন ওই জায়গাটা একটু চলে আসে। কেবল বাংলাদেশি না, প্রতিবেশী দেশ ভারত কিংবা পাকিস্তানেও ধর্মীয় পোশাকে নির্বাচনী প্রচারণা খুবই স্বাভাবিক ঘটনা। এমনকি 1996 সালের নির্বাচনে শেখ হাসিনাকে মাথায় কালো কাপড় আর হাতে তসবি সহ দেখা গিয়েছিল। আসলে কি পোশাকের এই পরিবর্তন নির্বাচনের সময় প্রার্থীদের ভোট পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয়? কেউ গবেষণা করেছেন কিনা জানি না, কিন্তু যদি এক ধরনের অভিজ্ঞতার ভিত্তিতে বলেন, পর্যবেক্ষণের ভিত্তিতে বলেন, আমাদের 90 দশকের যদি দুটো নির্বাচন বা তিনটা নির্বাচন ধরি, তাতে মনে হয়েছিল যে সম্ভবত এই ধর্মীয় পোশাক, ধর্মীয় স্লোগান বা ধর্মভিত্তিক স্লোগান কিছু লোককে প্রভাবিত করেছে, কিছু ভোটারকে প্রভাবিত করেছে এবং ওই দলগুলোর ভাবমূর্তি পুনরুদ্ধারে কিছুটা ভূমিকা রেখেছে, যে না, তারা ধর্মবিরোধী না, বা এর সঙ্গে আবার আরও অনেক ধরনের পরিচয় রাজনীতি যুক্ত আছে। যদিও অনেকের মতে আসলেই যদি ধর্মীয় পোশাক দিয়ে জনসাধারণ প্রভাবিত হতো, তাহলে আগের নির্বাচনগুলোতে ধর্মভিত্তিক দলগুলোই সরকার গঠন করত। তবে তাদের ভোটের হিসাব এদিক দিয়ে সম্পূর্ণ ভিন্ন চিত্রই দিচ্ছে। খুব বেশি কনভিন্সড হয় না। কনভিন্সড হইলে তো তারা শুরু থেকে জামাত ইসলামী সরকারে থাকে। ইসলামী আন্দোলন বা অন্যান্য দল যারা আছে তারা তো ভোটের বাজারে কখনোই সুবিধা করতে পারে নাই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এদেরও একটা লক্ষ্য থাকে
যাতে মুসলমানরা তাদেরকে খাঁটি মুসলমান মনে করে বেশি বেশি ভোট দেয়, তো তারা তো ইসলামী লেবাস টেবাস একটু নেয় আর। তবে আগের নির্বাচনগুলোর চেয়ে এবারের নির্বাচনকে খানিকটা ভিন্ন বলেই মনে করছেন এই বিশ্লেষক। তার মতে গণ অভ্যুত্থানের পর ধর্মভিত্তিক দলগুলো যে সুবিধাজনক অবস্থানে আছে সে বিষয়টিকেই ধরতে চাচ্ছেন অন্য প্রার্থীরা। কিন্তু নির্বাচনী প্রচারণায় নীতি আদর্শের চেয়ে পোশাকটাই কেন মুখ্য হয়ে ওঠে? আমার মনে হয় যে সম্ভবত নীতি আদর্শের উপরে নির্ভর করে তারা খুব ভোট পাবেন বলে তাদের নিজেদের আস্থা নেই, কিংবা জানার ক্ষেত্রে হয়তো একটা ঘাটতি আছে। যেভাবে রাজনৈতিক দলগুলো বোঝাতে চান, জনগণ হয়তো এখনও সেইভাবে বোঝে না। সুতরাং তারা মনে করেন যে সহজ উপায় হচ্ছে তাদের দৃষ্টি আকর্ষণের, এবং পোশাক তার মধ্যে একটা। এবং সেই পোশাক যদি ধর্মীয় পরিচয়কে তুলে ধরে তাহলে তো আরও সহজ হয়ে গেল কাজটা। গণ অভ্যুত্থানের পর সবচেয়ে বেশি শোনা শব্দগুলোর একটি ছিল নতুন বন্দোবস্ত। তবে ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে প্রার্থীদের জনসংযোগে পোশাকের মতো সাধারণ বিষয়টিতেও কোনো পরিবর্তন আসেনি বলছেন খোদ প্রার্থী এবং পর্যবেক্ষকরা। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইদ ফেরদৌস, তার কাছে যাচ্ছি। অধ্যাপক ফেরদৌস, স্বাগত আপনাকে। ধর্মীয় পোশাক পরার ব্যাপারটাকে যদি মানুষের পারসেপশন বা বোঝাপড়ার জায়গা থেকে দেখতে চাই, এটা জনমানসে কিভাবে কাজ করে? হ্যাঁ, প্রথমত দেখেন, মানুষ সে বোঝে না যে এটা যে একটা পোশাক, এবং যেই শব্দটা খুব প্রচলিত যে লেবাস, হ্যাঁ, এটা যে একটা বাইরের মানে রিপ্রেজেন্টেশন মাত্র, এটা যে মানুষ বোঝে না তা না। ধরেন কেউ একজন বললেন যে এটা তো একটা হিপোক্রেসি, কেউ বললেন যে এটা একটা ধোঁকাবাজি। কিন্তু আমার মনে হয় সে কারণে মানুষের মধ্যে আসলে কাজ করে খুব একটা তা না। কিন্তু আমার মনে হয় প্রার্থীরা, যেটা নাসিরউদ্দিন পাটোয়ারি তার কথার মধ্যে বললেন, যে দেখেন যে দেশের সিংহভাগ মানুষ হচ্ছে 90 ভাগের উপরে মানুষ হচ্ছে মুসলিম। এবং আরো একটা কথা তিনি বললেন যে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তারা ধর্মকর্মর বয়স্ক মানুষ, তারা ধর্মকর্মের দিকে চলে যান, তাদের সাথে যোগাযোগ করার জন্য প্রার্থীদেরকে। মসজিদের মতো কোথাও উপাসনালয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রার্থীদের জন্য একটা কনফিডেন্স দেয়, একটা বাড়তি তার কাজটাকে একটু সহজ করে দেয়। নির্বাচনের সামনে রেখে সমস্ত দল আপনার নানা রকমের জনবান্ধব কথাবার্তা বলতে থাকেন, যে কথাবার্তাগুলো মানুষ জানে যে এগুলো নির্বাচনের মৌসুমের কথাই, কিন্তু তারপরেও তারা বলেন এবং মানুষজন এটা শোনে। কদাচিৎ নাসিরউদ্দিন পাটোয়ারিকে যেমন করে চ্যালেঞ্জ করলেন এক ভদ্রলোক, কদাচিৎ এরকম মানুষ এসে মুখের উপর চ্যালেঞ্জ করে, ফলে ওইটা একটা কমফোর্ট দেয়, ওটা একটা ইজি অ্যাক্সেস দেয়। সম্ভবত এই পোশাক পরে আপনি যাচ্ছেন মানুষের কাছে, হ্যাঁ, মানুষ জানে যে এই লোকটা দুদিন আগে এই পোশাক পরতো না, দুদিন পরেও পরবে না, কিন্তু মানুষজন ওটা অ্যাকসেপ্ট করে নেয়। ফলে এটা প্রার্থীদেরকে এক ধরনের সহজ একটা চলাচলে, তার মোবিলিটিকে অনেক সহজ করে দেয়। এটা একটা আমার কাছে মনে হয়। আচ্ছা, এবারের নির্বাচনে একটি আলোচিত পক্ষ হিসেবে দেখা যাচ্ছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে। তাদের কোনো নেতাকে আবার এই নির্বাচনকে কেন্দ্র করে ধর্মের দোহাই দিতেও দেখা গেছে। কিন্তু সেই দিক থেকে ধর্মীয় পোশাক, ধর্মীয় প্রসঙ্গগুলো এবারে কতটা প্রভাব বিস্তার করবে বলে মনে হয়? এক্স্যাক্টলি, এটা খুব গুরুত্বপূর্ণ, কেননা এইবার কিন্তু হাসিনা বিরোধী আন্দোলনে, স্বৈরশাসন বিরোধী আন্দোলনে এবং গণ অভ্যুত্থানের ক্ষেত্রে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা তাদের একটা বড়সড় ভূমিকা ছিল এবং তাদের একটা বড়সড় প্রভাব ছিল। এবং তারা যে ন্যারেটিভটা তৈরি করেছিলেন হাসিনা পতনের পরে, তারা জোরে সোরে যে কথাটা বলতে চাইলেন যে 17 বছরে এমনকি অমুক বিশ্ববিদ্যালয়ের হলে আমরা নামাজ পড়তে পারি নাই, হ্যাঁ, যেটা আসলে কতটা সত্য কতটা অর্ধসত্য সেটা আরেকটা প্রসঙ্গ। কিন্তু তারা এই ন্যারেটিভটা তৈরি করেছেন যে গত এত বছর ধরে ধর্মের কথা বলতে দেওয়া হয়নি, সুতরাং এবার আমরা ধর্মের কথা বলবো। তো এই ধর্মের কথা বলতে গিয়ে হয়তো কেউ একটু আউট অফ দ্য লাইনও প্লে করছেন, জান্নাতের টিকিট বিক্রির কথা বলছেন, যেটা তো আসলে গর্হিত অন্যায়। এটা তো মানুষের অনুভূতি নিয়ে খেলা করা, এবং এটা তো এই ধরনের কথা আপনি কাউকে কোনো রাজনৈতিক দলই এই কথা বলতে পারে না যে তারা সাক্ষাৎ, হ্যাঁ, আপনি যদি জান্নাতে যেতে চান, আমরা একেবারে ধরনের মানুষজন, উচ্চশিক্ষিত মানুষজন, ব্যারিস্টার ধরনের মানুষজন, তিনি বলছেন যে এত নম্বর কাতারে দাঁড়ানো যাবে জান্নাতের যদি আমরা এটা করি। তো সেগুলো তো অবশ্যই মানুষজন বুঝতে পারে, মানুষজন হাসে, মানুষজন বুঝতে পারে। কিন্তু তারপরেও ধরেন, এটা ছোট্ট একটা উদাহরণ আমি দেই, ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার এসেছিল, এত মানুষ তাকে নিয়ে হাসাহাসি করেছিল, কিন্তু তারপরেও ডোনাল্ড ট্রাম্প আপাত অর্থে ওই হাস্যকর ক্যাম্পেইনগুলো চালিয়েছিল এবং দিন শেষে দ্যাট পেইড হিম অফ। এবং পরবর্তীতে তার পরের দফা দেখা গেছে তিনি যখন একই রকম কথা বলছেন, কেউ হাসছে না, সবাই সিরিয়াস নিতে বাধ্য হচ্ছে। তার মানে এই প্রসঙ্গে যদি বাংলাদেশের কনটেক্সটটাতে আবার ফিরি, সেক্ষেত্রে দেখা যায় যে এই ধর্মীয় পোশাক বা প্রসঙ্গগুলো
ধর্মীয় রাজনীতিও একই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ পক্ষ, বলা চলে অন্যতম প্রধান প্রতিপক্ষগুলোর একটি। ফলে তাদের রাজনীতির ক্ষেত্রে এই বিষয়গুলো কি ধরনের মাত্রা যোগ করবে নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে? ফলাফল শেষ পর্যন্ত কত হবে, কারণ এটা তো একটা অঙ্কের ব্যাপার। ভোট পার্সেন্টেজ, যেমন অনেকেই মনে করছেন যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর ভোট পার্সেন্টেজ এবার ডেফিনেটলি আগের চাইতে বাড়বে, কিন্তু সেটা আসন বিন্যাসের কারণে কতটা নির্বাচনের ফলাফলের প্রভাব রাখবে এটা বলা কঠিন। কিন্তু বড় মুশকিল হচ্ছে, বা বড় মুশকিল না আসলে, বড় যে ফিচারটা এটা ঘটে সেটা হচ্ছে একবার যখন এত শক্তিশালীভাবে দক্ষিণ এশিয়াতে ধর্ম সবসময় রাজনীতিতে গুরুত্বপূর্ণ উপাদান ছিল, কি ভারত কি পাকিস্তান কি বাংলাদেশ সব জায়গায়, কিন্তু এরকমভাবে সারফেসে ধর্মের এই যে গুরুত্ব এবং ধর্ম একটা অপ্রেস আইডেন্টিটি হিসেবে ধার্মিক মানুষেরা রাজনীতির মাঠে এসে বলছেন, বা ধর্মাশ্রয়ী মানুষেরা বলছেন যে ধর্মের কারণে আমরা নির্যাতিত হয়েছি। ফলে এটাকে ক্যাশ ইন করার যে ব্যাপারটা রাজনীতির মাঠে দেখা যাচ্ছে, এটা কিন্তু পরবর্তীতে আপাত অর্থে যারা লিবারেল, ওই আমরা ছবিতে, আপনারা ছবিটা যখন প্রেজেন্ট করছে, তানহার প্রতিবেদনটা যখন প্রেজেন্ট হচ্ছিল তখন আমরা দেখছিলাম যে কি ডান কি বাম কি লিবারেল, মানে সকলেই ওই পোশাকটা নিচ্ছেন। তো একবার যদি এটা চালু হয়ে যায় রাজনীতির মাঠে, তখন কিন্তু এটা দেখা যাবে যে অন্যরাও আস্তে আস্তে ওই রাস্তাতে হাঁটবে। সেটার একটা সুদূর প্রসারী ফল এই সমাজের রাজনীতিতে থাকবে। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে কাজ করছে বিএনপি ও জামায়াত ইসলামী। তবে সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিপক্ষে নানা ধরনের নেতিবাচক প্রচারণা। সেসবের পেছনে অনেক ক্ষেত্রে ভুয়া বা বট অ্যাকাউন্ট ব্যবহারের অভিযোগ আসছে। সামাজিক মাধ্যমে সেসব প্রচারণা নিয়ে রাজনৈতিক দলগুলো কি বলছে, তাদের সামাজিক মাধ্যমে প্রচারণাই বা কিভাবে চলছে, জানার চেষ্টা করেছেন অর্চিয়তন রিলা। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামীকে ঘিরে সামাজিক মাধ্যমের রাজনীতি প্রায় একটা যুদ্ধের পর্যায়ে গিয়ে ঠেকেছে। ফেসবুক, ইউটিউব, মিডিয়া, অনলাইন এসব কিছু সামাল দেওয়ার জন্য বিএনপিরই রয়েছে 7টি টিম, আর জামায়াতে ইসলামীর কাজ করছে 8টি কমিটি। যদিও ফেসবুক, ইউটিউব পেজগুলোতে বিএনপির ফলোয়ারই বেশি, তবে অফিসিয়াল পেজের বাইরে সামাজিক মাধ্যমের লড়াই চলছে নানা নেতিবাচক প্রচারণার মাধ্যমে। এদিক দিয়ে বিএনপির অভিযোগ বেশি। আমাদের প্রতিপক্ষ আছে, তারা কিছুটা নেগেটিভ রাজনীতি নিয়েই আছে। বিএনপির কি খারাপ দিকগুলো আছে, হ্যাঁ, সেগুলো নিয়েই তারা বেশি ব্যস্ত থাকে। সেগুলো যখন সোশ্যাল মিডিয়াতে যায়, খুব অল্প সময়ের মধ্যেই দেখা যায় যে 2 মিলিয়ন 3 মিলিয়ন 4 মিলিয়ন ভিউ হয়ে যায়, কারণ তারা বট ইউজ করে বিভিন্ন রকম। ওগুলোকে কাউন্টার করার জন্য একটা বস্তুনিষ্ঠ কোনো সংবাদ আমরা প্রচার করি সোশ্যাল মিডিয়াতে, আমাদের তো 20-30 হাজার ভিউ তুলতেই তো অনেক কষ্ট হয়। তো এখন আমি বলবো যে সিস্টেম্যাটিক ক্যাম্পেইন আমরা পিছিয়ে আছি। উই আর নট অ্যাজ স্ট্রং অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ জামাত ইজ। সামাজিক মাধ্যম নিয়ে দুই দলের পাল্টাপাল্টি অভিযোগ নির্বাচন কমিশন পর্যন্তও গড়াচ্ছে। সেখানে জামায়াতে ইসলামীরও অভিযোগ অনেক। আসলে আমরাই সবচেয়ে বেশি আক্রমণের শিকার, তো উল্টো আমাদেরকেই দোষারোপ করা হয়। আমরা এই সমস্ত বিষয়ে নিয়মিত নির্বাচন কমিশনের সাথে আমাদের যোগাযোগ আছে। যেমন সোশ্যাল মিডিয়ার পাশাপাশি এআইকে ইউজ করে অনেকগুলো মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলো হচ্ছে, খুব ব্যাপকভাবেই হচ্ছে এতে বলা যায়। জামায়াতকে ঘিরে বিএনপির দিক থেকে বারবারই অভিযোগ তোলা হচ্ছে বট বাহিনীর তৎপরতা নিয়ে, যদিও সেসব অভিযোগ অস্বীকার করে দলটি। এগুলো তো চিহ্নিত করা খুব কঠিন। সে বলতেছে যে আমার পক্ষের লোক, কিন্তু আমি তাকে চিনি না, কারণ তার আইডি, তার নাম, তার পরিচয় সে এমনভাবে দিচ্ছে, চেনার কোনো উপায় নেই। তখন আমাদের অবস্থানটা আমরা স্পষ্ট করি যে এটা আমাদের বক্তব্য না, এটা আমাদের পলিসি না। অন্যায়কে আমরা সমর্থন করি না, সহযোগিতা করি না। সোশ্যাল মিডিয়াতে একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম, এখানে যে যুদ্ধ, এই যুদ্ধ সবার জন্যই সমস্যা। নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের পাল্টাপাল্টি পোস্ট, নামে বেনামে পেজ ও কন্টেন্ট দেখা যাচ্ছে। বিএনপি এবং জামায়াতে ইসলামী দুই পক্ষেরই তাদের বিরুদ্ধে বট অ্যাকাউন্ট ব্যবহার করে নেতিবাচক প্রচারণার অভিযোগ রয়েছে, যদিও তারা নিজেরা অনলাইনে ইতিবাচক প্রচারণায় জোর দেওয়ার কথাই বলছেন। আমরা কোনো রকম প্রতারণা কিংবা অপপ্রচার রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের প্রচারণার কেন্দ্রেই আছে আমাদের প্ল্যান। আমরা দেখাতে চাই যে কে কত ভালো কাজ করতে পারে, কার কত ভালো প্ল্যান আছে, দেশকে কে কত ভালো দিতে পারবে যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়। এগুলোই আমাদের মূল বিষয়। সোশ্যাল মিডিয়া বলি, এআই বলি, আমাদের যে ডিজিটাল অনেক প্ল্যাটফর্ম আছে, এগুলোতে লিটারেট হতেও তো একটু সময় লাগে। তো হবে ইনশাল্লাহ। আমরা আশা করি যে ইলেকশনে আমাদের সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা রাখতে পারবে। সামাজিক মাধ্যম নিয়ে কাজ করা বিএনপির অনেকগুলো টিমের মধ্যে এটি একটি অংশ। আরেকটি অংশের ভিডিও ফুটেজও আমাদের দেওয়া হয়। যদিও সেসবের পেছনে যারা কাজ করেন তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অনেকভাবেই সামনে আসে।
আর জামায়াতে ইসলামের টিমগুলোর একটি ছোট্ট অংশ দেখার সুযোগ হয়, যারা সামাজিক মাধ্যমের কন্টেন্ট নিয়ে কাজ করেন। যদিও জামায়াতে ইসলামের অনলাইনের বেশিরভাগ কাজ পাবলিক রিলেশন বা পিআর ফার্মের মাধ্যমে হয় বলেই জানা যায়। সামাজিক মাধ্যমে আমরা যেটা করছি সেটি হচ্ছে একদম গ্রাসরুট লেভেলে আমাদের একটা টিম কাজ করছে সেখানে। এই টিমের কাজটা হচ্ছে ম্যান টু ম্যান, ডোর টু ডোর যাওয়া, ভোটার কন্ট্যাক্টটা করা, ওদের চিন্তা বা পরিকল্পনা যেগুলো আছে আমরা সেগুলো সেখানে তাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে সেগুলো নিয়ে ক্যাম্পেইন হচ্ছে। নতুন নতুন কন্টেন্টগুলো আমরা তৈরি করছি এই সব পরিকল্পনাকে সামনে রেখে, আচরণবিধিতে লঙ্ঘন না হয় এমন নিয়মের মধ্যে থেকে আর কি। দুই দলই এখন সামাজিক মাধ্যমে যেভাবে তৎপর, তাতে নির্বাচন যত ঘনিয়ে আসবে সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি লড়াই তত বাড়বে। তবে ভুয়া ফটোকার্ড বা অ্যাকাউন্ট, অনলাইনে হেনস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, এই বিষয়গুলো দুই দলের প্রচারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে, সেটা স্বীকার করছে দুই পক্ষই। অর্চিয়তন্দ্রিলা, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইদ ফেরদৌস, তার কাছে যাচ্ছি। সাইদ ফেরদৌস, বলতে হবে যে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসেই সামাজিক মাধ্যমের এমন ব্যাপক ব্যবহার একটা অভিনব বিষয়। এখন রাজনৈতিক দলগুলোর এ পর্যন্ত সামাজিক মাধ্যমের ব্যবহার যেভাবে দেখা যাচ্ছে এবং তাদের সমর্থকদের যে ধরনের প্রতিক্রিয়া, কন্টেন্ট সেগুলো দেখা যাচ্ছে, কিভাবে মূল্যায়ন করবেন? সেটা সত্য যে এই নতুন সামাজিক মিডিয়াতে আসলো 2004-এ। এরপরে কিন্তু বাংলাদেশে 2008-এর নির্বাচন, তখনও নতুন সামাজিক মিডিয়ার এত প্রভাব দেখা যায় নাই। কিন্তু এখন যেভাবে দেখা যাচ্ছে, একটা লম্বা সময় বাংলাদেশে নির্বাচন হয়নি, মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে, ফলে তার নানা রকমের এক্সপ্রেশন, এবং যেহেতু মাঠের নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা এখনও শুরু হয়নি, ফলে এখনও সোশ্যাল মিডিয়াতে আমরা সেটা দেখছি। সোশ্যাল মিডিয়াতে প্রচারণা হচ্ছে, পজিটিভ প্রচারণা চাইতে নেগেটিভ প্রচারণা হচ্ছে, সেটা তো হতেই পারে। আসলে আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ এখানে যেহেতু পেছনে কে আছে, কোন আইডি থেকে লগ ইন হচ্ছে, এগুলো ট্রেস করার ফুটপ্রিন্ট পাওয়া যায়, ডিজিটাল ফুটপ্রিন্ট, কিন্তু সাধারণ মানুষ, সাধারণ ভোক্তা, সাধারণ ব্যবহারকারী খতিয়ে দেখেন না। এবং আপনার হাতে যদি সফিস্টিকেটেড টেকনোলজি, ওই নিয়ন্ত্রণ, ওই অ্যাক্সেস না থাকে, মেটা ডাটার সাথে যদি তাই না, আপনি যদি কোম্পানির সাথে, কর্পোরেশনের সাথে যোগাযোগ না করতে পারেন, আপনি মেটা ডাটা অ্যাক্সেসও করতে পারবেন না। তো সেই কারণে একটা বড় হচ্ছে যে যেটা চিন্তার কথা, সেটা হচ্ছে সাইবার বুলিং এবং হ্যারাসমেন্ট। আপনার আজকেও আমি দেখছিলাম যে এত কন্টেন্ট তৈরি হচ্ছে এআই ব্যবহার করে, এত ভুয়া কন্টেন্ট তৈরি হচ্ছে, ফেক নিউজ চেক করছে। আপনি ফ্যাক্ট চেকারই দেখবেন কত রকমের, ফ্যাক্ট চেকিংয়ের হাউসই কয়েকটা হয়ে গেছে ঢাকাতে, এবং তারা খুবই ইন্টারেস্টিং কাজ করছে, খুব গুরুত্বপূর্ণ কাজ করছে। প্রথম আমরা যেসব জিনিসে কনফিউজ হতাম, ফ্যাক্ট চেকাররা প্রথম আমাদেরকে আইডেন্টিফাই করলো। তার মানে অসত্য, বানোয়াট, বানানো প্রচারণা, এবং এআই আসার কারণে সেটা আরও সফিস্টিকেটেড পর্যায়ে গেছে, ডিপ ফেকিং, ভয়েস টয়েস সমস্ত কিছু দিয়ে। এই সমস্ত কিছুর ক্ষেত্রে যদি নিয়ন্ত্রণ তৈরি না করা যায়, এবং নিয়ন্ত্রণ করা আসলে কঠিন। সাইবার বুলিং এবং হ্যারাসমেন্ট হচ্ছে অপরাধ, এখন সেটা এক জিনিস। তো এইটা তো আসলে সত্যি বলছেন নিয়ন্ত্রণ করা কঠিন। এইদিকে যদি আমরা দেখি, আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর নিজস্ব সাইবার টিম রয়েছে বা ডিজিটাল মিডিয়া টিম রয়েছে, আবার এর বাইরে বিপুল সংখ্যক সমর্থক রয়েছে, এবং যে কেউ তার নিজের ডিভাইসে এআই কোনো কন্টেন্ট বানিয়ে সেটি প্রচার করতে পারে। সরকারের বা নির্বাচন কমিশনের কি সক্ষমতা রয়েছে এই ধরনের, অর্থাৎ ভুয়া বিভ্রান্তিকর কন্টেন্ট যদি চ্যালেঞ্জিং হয়ে ওঠে, সেটাকে সামাল দেওয়ার নির্বাচন পরিবেশ? সরকারের হাতে টেকনোলজি আছে, সরকার চাইলে ধরতে পারেন। কিন্তু সেটাই তো কথা, যে এআই দিয়ে যে এত অসত্য কন্টেন্ট তৈরি করা হচ্ছে, সেইটা নিয়ে তো সরকারকে কিন্তু ঠাট্টা করে খোঁচা দিতে গিয়ে প্রতিপক্ষরা, সমালোচনা যারা করেন, তারা বলেন যে এই সরকারের একটা বড় সাফল্য হচ্ছে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সক্রিয়। তো নিজের কথা বলার জন্য খুব সক্রিয়, কিন্তু এই যে রাজনীতির মাঠে যে এআইকে ব্যবহার করে এত ধরনের ফেকিং হচ্ছে, এই ফেকিংগুলোর ব্যাপারে কোনো শাস্তি, কোনো ধরা, কোনো আইডেন্টিফাই করা, এটা কিন্তু আমরা এখন পর্যন্ত সরকার কিংবা এমন উদাহরণ দেখা গেছে যে সরকারের উপদেষ্টা পরিষদের একজন সদস্য একটি এআই দিয়ে তৈরি করা ছবি শেয়ার করেছেন, এবং তারপরে তাকে তিনি বুঝতে পেরেছেন যে এটা এরকম ঘটনা ঘটেছে। তো ফলে সত্যি এটা খুবই কঠিন, কারণ এত অজস্র তথ্যের ভিড়ে সত্য থেকে মিথ্যা আলাদা করা, এবং এত নিপুণভাবে প্রযুক্তিকে ব্যবহার করে করা হয়। কিন্তু সরকারের দায়িত্ব আছে, সরকার যদি বিলবোর্ডে ছবি টাঙানো নিয়ে কথা বলতে পারে, সরকার যদি মাইক ফোকা নিয়ে কথা বলতে পারে, মোটর শোভাযাত্রা নিয়ে কথা বলতে পারে, এটা নিয়েও সরকারকে কথা বলতে হবে, কারণ এটাও তো আর একটা ব্যাটল ফিল্ড, এটাও তো নির্বাচনের মাঠের একটা লড়াইয়ের জায়গা। ফলে এখানেও যাতে, এবং ধরেন কোনো দলের বিরুদ্ধে বট ব্যবহার করার অভিযোগ তো ভীষণভাবে আছে, এবং বিশেষ করে নারীদের দিক থেকে
থেকে নারী রাজনৈতিক কর্মীরা বারবার বলছে, সেটা এনসিপিরই হোক, বিএনপিরই হোক, যারাই হোক, তারা বলছে যে আমরা মাঠে নামলেই, আমরা কোনো একটা কথা বললেই আমাদের চরিত্র হননের জন্য, আমাদেরকে একেবারে কোণঠাসা করে ফেলার জন্য যত রকমের মরাল আক্রমণ এবং যত ধরনের মিসোজিনিস চর্চা, এটা যে সাংঘাতিকভাবে করা হয়, তো এইটা তো ধরেন এটা তো একটা ক্রাইম, এবং এটার ক্ষেত্রে কিন্তু সরকারের স্টেপ ইন করাটা খুব দরকার ছিল। এবং এইটা পার্টিকুলারলি বট ব্যবহার করে কোনো বিশেষ রাজনৈতিক দল, কোনো বিশেষ বাহিনী, কোনো বিশেষ মতাদর্শের মানুষ যারা মনে করে যে নারীকে এত দূর পর্যন্ত বাইরে আসতে দেওয়া উচিত না, তারা সেগুলো করছে কিনা সেটা আসলে ভেবে দেখা উচিত, এবং সেটার ব্যাপারে তো আসলে সক্রিয় ভূমিকা নেওয়া উচিত বলছেন। ডোনাল্ড ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রীকে বলেছেন 8টি যুদ্ধ বন্ধ করার পরও যেহেতু তার দেশ নরওয়ে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি, তিনি শুধু শান্তির কথা ভাবতে আর বাধ্য নন। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টরকে পাঠানো এক বার্তায় তিনি কথা বলেন। তাকে এই পুরস্কার না দেওয়ার জন্য নরওয়েকে দোষারোপ করেন মিস্টার ট্রাম্প। বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজ এই বার্তা সম্পর্কে নিশ্চিত হয়েছে। সেখানে তিনি গ্রিনল্যান্ডের ব্যাপারে তার দাবি পুনরায় ব্যক্ত করেছেন। জোনাস গার স্টর জানিয়েছেন তিনি এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্টের পাঠানো এক মেসেজের জবাবে রোববার ওই টেক্সট মেসেজটি পেয়েছেন তারা, মূলত তিনি পেয়েছেন। স্টর উল্লেখ করেন নরওয়ের সরকার নয়, একটি স্বাধীন কমিটি নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করে থাকে। ট্রাম্প অবশ্য তার বার্তা এও বলেছেন যে শান্তি সবসময় প্রাধান্য পাবে, কিন্তু এখন তিনি যুক্তরাষ্ট্রের জন্য কি ভালো এবং যথাযথ সেটি নিয়ে ভাববেন। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের সঙ্গে ইউরোপের তিক্ততা ক্রমেই বেড়েই চলেছে। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী 8 দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি। ইউরোপের নেতারা এর নিন্দা জানিয়েছেন। একে পুরোপুরি ভুল কাজ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইদ ফেরদৌস। অধ্যাপক সাইদ ফেরদৌস, ট্রাম্পের এই তৎপরতা বৈশ্বিক রাজনীতিকে এখন কিভাবে প্রভাবিত করছে এবং ভবিষ্যতে কিভাবে প্রভাবিত করতে পারে? যদি আমরা ব্যক্তি হিসেবে চিন্তা করি তাহলে আমার মাঝে মাঝে মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প সম্ভবত কয়েকশো বছর পরে জন্ম নিয়েছেন। মানে ধরেন তিনি যদি 300 বছর আগে এক দেশের রাজা আরেক দেশের রাজাকে ধরে নিয়ে আসতো, এক দেশের রাজা আরেক দেশের রাজ্যের পেটের মধ্যে ঢুকে যেত এবং দখল করে নিত, হ্যাঁ, একটা রাজ্য দখল করে নিত, এইটা এখনকার দুনিয়াতে কেউ ভাবে না। যে গুয়েতেমালার এই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তিনি গিয়ে লোক পাঠিয়ে ধরে নিয়ে আসলেন তার দেশে, এবং ধরে নিয়ে এসে মাঠ ধরে একেবারে ব্রুজ ট্রুজ সহ, হ্যাঁ, ফার্স্ট লেডির চেহারা ব্রুজ ট্রুজ সহ তাকে দেখা যাচ্ছে হাত করা পড়া, এটা মনে বিশ্বাস করাই কঠিন যে এটা একটা রিয়ালিটি। তো ডোনাল্ড ট্রাম্প মনে হয় বাস করছেন এখনো সেই যুগে, যে রাজা রাজরাজের যুগে, এবং তিনি মনে করছেন সারা পৃথিবীটাই তার কর্মকাণ্ড তো এখনকার দুনিয়াকে ভয়াবহ রকম। এক্স্যাক্টলি, এটা মোটেই সেটাই হচ্ছে কথা, যে এটা মোটেই ব্যক্তিগত ব্যাপার না। এইখানে হচ্ছে যে যত ধরনের আমরা আগে বলতাম যে লিবারেল ভ্যালুস, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাগুলো কতগুলো লিবারেল ভ্যালুজের উপর প্রতিষ্ঠিত ছিল। তো তারপরে ধরেন অর্থনীতি এবং রাজনীতির দিক থেকে আমরা বললাম নিও লিবারেল যুগ, হ্যাঁ, নিও লিবারেল ট্রান্সফরমেশন। কিন্তু এইটা সম্ভবত একটা পোস্ট লিবারেল যুগ এসছে, যেখানে কোনো লিবারেলিজম, কোনো হেজিমনি, রাষ্ট্র তার নাগরিকের সাথে একটা সম্মতি নিত, এবং সম্মতির ভিত্তিতে এখন কোনো হেজিমনি টেজিমনি না, সবাই পৃথিবীতে নাঙ্গা, একেবারে যা কিছু ঘটছে একেবারে খোলাখুলি ঘটছে যে আমি দখল করব, আমার দেশের জন্য। মিত্রদের সঙ্গে তার বৈরিতা, সেটি যুক্তরাষ্ট্রকে নিঃসঙ্গ করে ফেলবে কিনা এবং ইউরোপের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ভাবতে হবে কিনা। সম্ভবত পৃথিবী এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, ইউনিপোলার যে বিশ্বের কথা দীর্ঘদিন ধরে বলা হতো, কিভাবে বদলে যাবে, বদলাবে কিনা আদৌ? বদলাবে হয়তো, কিন্তু এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প অন্তত ভাবছেন যে তিনি এগুলো সুফল পাবেন, কারণ এগুলো করে এখন পর্যন্ত কিন্তু তিনি বড়সড় কোনো চ্যালেঞ্জের মুখে। আপনি শুধু চিন্তা করেন যে তিনি শুল্ক যেভাবে বাড়িয়েছেন, তিনি যেভাবে ভিসা বন্ড চালু করছেন, এইটা তো অ্যাবসার্ড। শুল্ক যেভাবে এত % শুল্ক বাড়িয়ে দেওয়া, এটা তো মানে কোনো মিত্রটিত্র দেখা দেখি না, তিনি নির্বিচারে বাড়াচ্ছেন। তো মনে হচ্ছে যে তিনি ভাবছেন যে ক্ষমতা দেখাতে পারা, হ্যাঁ, আমাদের দেশি বাংলায় এখন যেভাবে চলে হ্যাডম দেখাতে পারা, তিনি ভাবছেন যে ওইটা দেখাতে পারা মনে হয় তার অথরিটিকে কনসলিডেট করবে। আর এটাই সম্ভবত তিনি ভাবছেন। সাভারের পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের কাছে সিসিটিভির ফুটেজের এই দৃশ্যগুলো এখন মানুষের কাছে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। চলাফেরায় ভবগুরুদের মতো হলেও ফুটেজে দেখা গেল ভয়ঙ্কর মশিউর রহমান খান সম্রাটকে। পুলিশ জানিয়েছে গত 5 মাসে পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে 5টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের কারো পরিচয় নিশ্চিত করতে পারেনি তারা।
আর সাভার মডেল মসজিদ সংলগ্ন একটি চায়ের দোকানের পেছন থেকে আসমা বেগম নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। গত 29/8/2024 খ্রিস্টাব্দ তারিখে 25 খ্রিস্টাব্দ তারিখে আমাদের পৌর কমিউনিটি সেন্টারে আমরা প্রথম একটি লাশ শনাক্ত করি এবং লাশটি ছিল পুরা লাশ আমরা যখন পাই তখন তার মৃতদেহ প্রায় পুরা অবস্থায় ছিল। আপনারা সবাই সে বিষয়টি আপনারা জানেন। তার পরবর্তীতে আমরা 11/10/2025 তারিখে একই জায়গায় আমরা আরেকটি মৃতদেহ উদ্ধার করি। এই মৃতদেহটি একজন নারীর ছিল। এই নারীর বয়সও আনুমানিক 30 বছরের মতো ছিল। একইভাবে আমরা 19/12/2025 খ্রিস্টাব্দ তারিখে আমরা আরও একটি মৃতদেহ উদ্ধার করি। এই মৃতদেহটি একটি পুরুষের মৃতদেহ ছিল, যার বয়স আনুমানিক 30 থেকে 35 বছর ছিল। ওই মৃতদেহটিও পুরা অবস্থায় আমরা পাই এবং গতকালকে আমরা সর্বশেষ 2টি মৃতদেহ উদ্ধার করি। একটি মৃতদেহের বয়স আনুমানিক 13 থেকে 15 বছর মতো হবে এবং আরেকটি মৃতদেহ পুরুষের, তার বয়স আনুমানিক 20 থেকে 25 বছর হবে। এই মৃতদেহ দুটিও আমরা পুরো অবস্থায় পাই। এর সঙ্গে জড়িত সন্দেহে মশিউর রহমান খান সম্রাট নামের এক ভবঘুরেকে আটক করে পুলিশ। সাভার মডেল থানা সংলগ্ন এলাকায় অনেক দিনের পরিচিত মুখ এই সম্রাট। ওকে আমরা আরো অনেক আগে থেকে দেখতাছি, মাস কয়েক আগে থেকে ও এই সাভার থানার ওই সামনে দিয়ে একাই কথা বলতো, মানে হাঁটতো, মানে ও প্রমাণ করতে চাইতেছিল ওই নিজে যে পাগল একটা। পরে এই জায়গায় এসে শুয়ে থাকতো, যে জায়গায় খুন হয়েছে ওই জায়গায় শুয়ে থাকতো, মানে এই জায়গায় বাস করতো। ওই দিক দিয়ে গালি দিত, একাই অনেক খারাপ ভাষায় গালি দিত, পুলিশের সাথে কথা বলতো, আমাদের সাথে কথা বলতো। পরে মানে একদিন সে জামা কাপড় খুইলাই এদিক দিয়ে হাঁটতেছিল, অনেক খারাপ ভাষায় গালি দিত। ও তো আসলে সবাই ওরে কয় পাগল, কিন্তু আসলে তো পাগল না। পাগল হলে সে এরকম ভাবে চলের ফলে তার চলাফেরা পোশাক কথাবার্তা তার কাছে মোবাইল সব কিছু আছে, কিন্তু কেমনি পাগল কয় ও? পাগল ও মোবাইলে ছিল, ওরে যে পাগল কয় সেই এসে বড় পাগল। পরে এক এক সময় এক এক ব্যাচ দেখি, মনে হয় পুলিশের ব্যাচ পরে, আবার এমনি সিভিল ব্যাচ পরে, আবার প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, এরকম ভাবে এখান থেকে ঘোরাফেরা করে, বগাবগি মানুষের গালাগালি এমনি করে, এমনি কোনো ক্ষতিই করে না কাউকে। এখানে মোটামুটি 2 বছর ধরে আমরা এইভাবে দেখতেছি, ভাই থানা পুলিশের সাথে কথাবার্তা হয়, তারা আদর করে। তো এরকম যে এই কাজ করে এরকম ভাবে আমরা কখনো ভাবিও না, কল্পনাও করি না। যে কিলারকে ধরা হয়েছে সে মূলত পাগলের রূপ নিয়ে থাকতো। সে আমাদের কলেজের সামনে, থানার সামনে বসবাস করতো। সে আমাদের নারী শিক্ষার্থী দেখলে খুব বাজে মন্তব্য করতো, খুব বাজেভাবে ডিস্টার্ব করতো। 2 মাস পরই দেখা যায় যে এখান থেকে যে লাশ বাইর করতে, এর জন্য আমরা তো দুঃখিত। আমরা এই জায়গায় ভয়ে আতঙ্কের মধ্যে আমরা এই জায়গায় থাকি, আমাদের এই জায়গায় চলাচলে খুবই সমস্যা রয়েছে। এর জন্য আমাদের প্রতিবাদ করি, এটাকে আমাদের করার চোখে দেখি। আসলে এখানে এই গত 5 মাসে যে পরপর ধারাবাহিকভাবে লাশ উদ্ধার করছে, এটি অবশ্যই যারা এই দুর্বৃত্ত এই যে কাজটি করে থাকেন তারা এই জায়গাটিকে নিরাপদ মনে করছেন বলেই কিন্তু এখানে পুরানোর ঘটনা ঘটতেছে অনবরত। হ্যাঁ, আমরা আতঙ্কিত, আমরা ওইদিকে চলাচল করি, আমরা আতঙ্কিত, কারণ আমাদের কি হয় না হয়, আমরা তো রিক্সের ভিতরে আছি। আমরা চাই প্রশাসনের কাছে এই বিল্ডিং ভাঙা হোক, না হয়তো প্রশাসনের নিরাপত্তার জন্য কিছু করা হোক। এ ঘটনা জানাজানির পর এলাকার মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে। আর পুলিশ জানায় দেখতে ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন হলেও পেশায় সিরিয়াল কিলার সম্রাট। এই মৃতদেহগুলো পাওয়ার পর আমরা যেহেতু সিসিটিভি ফুটেজ আছে, আমরা সিসিটিভি ফুটেজগুলো বিশ্লেষণ করি এবং আমরা সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে একজনের অবয়ব আমরা লক্ষ্য করি, যাকে আমাদের সন্দেহের তালিকায় নিয়ে আসি এবং তার নাম সে মশিউর রহমান খান ওরফে সম্রাট বলে তাকে নিজেকে পরিচয় দেয়। আমরা তাকে আমাদের হেফাজতে নিয়ে আসি। হেফাজতে আনার পর আমাদের যে টিম রয়েছে অফিসার ইনচার্জের নেতৃত্বে, এবং এখানে সবার সার্কেল অফিসারও ছিল, সার্কেল অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর তদন্ত অপারেশন সহ আমাদের সকলেই আমরা ইন্টেন্সিভলি তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এসে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে না, এই 6টি ঘটনার সাথেই সম্রাট মশিউর রহমান খান ওরফে সম্রাট নিজে এটার সাথে জড়িত আছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে সে স্বীকার করে। আমরা তাকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করেছি। আমরা প্রায় 10 দিনের রিমান্ড চেয়েছি। যদি এই ঘটনায় ওনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা বা এই ঘটনার সাথে কোনো উদ্দেশ্য আছে কিনা, এই বিষয়গুলো যদি আমরা আদালত আমাদের কাছে আমাদের রিমান্ড মঞ্জুর করে, তাহলে পরবর্তীতে হয়তো আপনাদের সাথে ফলো আপে আপনাদের বিস্তারিত জানানো যাবে।
পরিত্যক্ত কমিউনিটি সেন্টারটির নিরাপত্তা জোরদারের পাশাপাশি ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। গ্রিনল্যান্ড না দিলে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশের উপর বাড়তি বাণিজ্যিক শুল্ক আরোপ করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে একাধিক দেশ। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। ট্রাম্প বলেছেন আগামী 1 ফেব্রুয়ারি থেকে 10% শুল্ক কার্যকর হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন নেটোভুক্ত মিত্র দেশগুলোর বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি একটু বড় ভুল। এই পরিস্থিতিতে আজ জরুরি বৈঠক করেছে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ। যুক্তরাজ্য সহ একাধিক ইউরোপিয়ান দেশ এক যৌথ বিবৃতিতে বলেছে ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি না পেলে ইউরোপীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের যে হুমকি দেওয়া হয়েছে তা ট্রান্স আটলান্টিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতরা জরুরি আলোচনায় বসেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রিনল্যান্ড সংক্রান্ত সাম্প্রতিক ও অস্বাভাবিক শুল্ক হুমকি বা ডেনমার্কের ভাষায় ব্ল্যাকমেইলের জবাব কিভাবে দেওয়া যায় তা নিয়েই এই আলোচনা। শুরু থেকেই আমরা আমাদের মার্কিন মিত্র ও বন্ধুদের সঙ্গে গঠনমূলক সংলাপ চেয়ে আসছি। আমরা সেই সংলাপের দরজা খুলে দিয়েছি গত সপ্তাহেই। আমরা এই চেষ্টা থেকে সরে আসব না। একদিকে আমরা ডেনমার্কের সার্বভৌমত্ব রক্ষায় তাদের পাশে আছি, অন্যদিকে আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং আমাদের সব মিত্রদের সঙ্গে একসাথে আরও বেশি কিছু করতে আমরা প্রস্তুত। সাম্প্রতিক সময়ে গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা মোতায়েন করা হয়েছে। বার্তা একটাই, আর্কটিক নিরাপত্তাকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তবে ডোনাল্ড ট্রাম্পের দাবি চীন ও রাশিয়ার পক্ষ থেকে হুমকি এতটাই বেড়েছে যে কেবল তিনি আবার গ্রিনল্যান্ডকে নিরাপদ করতে পারেন। গ্রিনল্যান্ডের পক্ষে অবস্থান নেওয়ার কারণে এখন যুক্তরাজ্য সহ 8টি দেশ যুক্তরাষ্ট্রের রপ্তানি করা পণ্যের ওপর বাড়তি করের মুখে পড়েছে। বলা হচ্ছে এই সমর্থনই গ্রিনল্যান্ড কেনার ক্ষেত্রে ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। যৌথ বিবৃতিতে এই 8টি দেশ বলেছে শুল্ক আরোপের হুমকি ট্রান্স আটলান্টিক সম্পর্ককে দুর্বল করে এবং এটি বিপজ্জনক নিম্নমুখী পরিস্থিতির ঝুঁকি তৈরি করে। তারা বলেছেন আমরা আমাদের প্রতিক্রিয়ায় ঐক্যবদ্ধ ও সমন্বিত থাকব, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। ব্রাসেলসে এখন সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে হিসাব নিকাশ চলছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের বিষয়ে ইইউর তথাকথিত ট্রেড বাজুকা ব্যবহারের প্রসঙ্গ তুলেছেন। তবে এমন পদক্ষেপ নজিরবিহীন ও ইতিমধ্যে মিত্রদের মধ্যে বিভাজন তৈরি করছে। এই ব্যবস্থা মূলত কোনো বাইরের শত্রু শক্তির অর্থনৈতিক চাপ মোকাবেলার জন্য তৈরি করা হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল চীন, যুক্তরাষ্ট্র নয়। কিন্তু এখন অনেকের কাছেই মনে হচ্ছে তিনি শুধু ট্রান্স আটলান্টিক কূটনৈতিক সেতু তুলেই নিচ্ছেন না, বরং সেটি পুরোপুরি উড়িয়ে দেওয়ারও হুমকি দিচ্ছেন। ইউরোপ যদি এখন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যায়, তাহলে যুক্তরাষ্ট্রকে আরও দূরে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি হবে। নির্মম বাস্তবতা হলো ইউক্রেনের জন্য টেকসই শান্তি চুক্তি হোক বা নিজেদের নিরাপত্তা, সব ক্ষেত্রেই ইউরোপের যুক্তরাষ্ট্রকে প্রয়োজন। তাই ইইউ আসলে এসব ঝুঁকি নেওয়ার সামর্থ্য রাখে না। কিন্তু যদি তারা আগের মতোই নরম কৌশলে ট্রাম্পকে সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যায়, তাহলে তাদের অত্যন্ত দুর্বল দেখাবে এবং পাশে দাঁড়িয়ে শুধু সবকিছু ঘটতে দেখবে তারা। মিস অ্যাডলার আরও বলেন, এদিকে চীন ও রাশিয়া সম্ভবত পুরো পরিস্থিতি উপভোগ করছে। তাদের চোখে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে কেন্দ্র করে যে পশ্চিমা শক্তি দশকের পর দশক ধরে বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে, সেই কাঠামোই এখন ভেঙে পড়ছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।